বন্ধুরা, আমি মাফি। প্রতিদিন নতুন নতুন রহস্যময় মাফিয়া, হ্যাকার আর অবহেলার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাইশা ম্যাডামের এমন কাণ্ডে আমি হতবাক হয়ে গেলাম। তিনি কি তাহলে সবকিছু বুঝে গেলেন? আমি তার দিকে তাকিয়ে আছি, তিনি কোনো কথা বলছেন না, বারবার আমাকে ইশারায় জিজ্ঞাসা করছেন। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, ম্যাডাম আপনি সব কি বলছেন? আমি কিভাবে জানবো তাদের এসব ব্যাপারে? রিয়াকে কে খুন করলো এই ব্যাপারে আমি কি করে বলবো? তুমি মিথ্যে কথা বলছো সিয়াম, তোমার চোখ বলছে তুমি মিথ্যে কথা বলছো। আমার সাথে মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। কেন তুমি এমন করলে বলো? আমি নিশ্চিত তুমি এই কাজ করেছো, কারণ যখন রিয়ার খুন হয় তখন তোমার ওই ফোন ওই এলাকায় ছিল। ম্যাডাম আমি তো জানিও না ওনাকে কোন জায়গায় খুন করা হয়েছে। আমি কিভাবে জানবো? হয়তো এই এলাকার আশেপাশে ছিলাম, সেই জন্য আমাকে সন্দেহ করছেন। কিন্তু বিশ্বাস করেন আমি এই ব্যাপারে কোনো কিছুই জানি না। আমি কিভাবে তাকে খুন করব? কিন্তু ম্যাডাম কোনো কথা শুনলেন না, আমার কাছে আসলেন, এরপর আমাকে তার সাথে নিয়ে গিয়ে বললেন, মিথ্যা কথা বলার চেষ্টা করো না। আমি জানি তুমি এই কাজ করেছো, তাই আমার সামনে মিথ্যা কথা বলবে না। আর তুমি ভেবো না আমি তোমাকে অ্যারেস্ট করব। তোমাকে শুধু সতর্ক করতেছি, এই কাজ আর কোনোদিনও করবে না। যদি এই কাজ করতে চাও তাহলে কিন্তু তোমাকে আমি অ্যারেস্ট করতে বাধ্য হব। এই দায়িত্ব পুলিশের। তুমি কেন পুলিশের দায়িত্ব নিজের হাতে তুলে নিচ্ছ? আমি এবার নিজেকে দমিয়ে রাখতে পারলাম না, তার দিকে তাকিয়ে বললাম, কিসের দায়িত্ব? আপনারা কিসের দায়িত্ব পালন করেন? যদি দায়িত্ব পালন করতেন তাহলে সেটা এতদিন আমাকে কষ্ট করতে হতো না। আমি এখন নিজে যখন অপরাধীদের শাস্তি দিতে শুরু করেছি তখন এসেছেন দায়িত্ব পালন করার জন্য। এতদিন কোথায় ছিল আপনাদের পুলিশের দায়িত্ব? সিয়াম, তুমি জানো আমি কতটা কষ্ট করছি এই অপরাধীকে ধরার জন্য। এরপরে তুমি কিভাবে এই কথা বলতে পারলে? আমি নিজে তদন্ত করছি। কেন তুমি এমন কথা বলছো সিয়াম? আমি জানি আপনি এই কাজটা নিয়ে অনেক সিরিয়াস, কিন্তু সবাই যদি সিরিয়াস না হয় আপনি একা কি করবেন? আপনি মেয়ে মানুষ, যতই চেষ্টা করেন না কেন একা তো আর পারবেন না এই গ্রুপটার বিপক্ষে লড়াই করতে। আমি জানি সিয়াম আমি একা পারবো না, কিন্তু তুমি তো আইন নিজের হাতে তুলে নিতে পারো না। আইন নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে তোমাকে হয়তো আমি এখন অ্যারেস্ট করতে পারতাম, কিন্তু আমি তোমাকে করছি না, কারণ তুমি এমন একটা মানুষকে মেরেছ যে চিহ্নিত অপরাধী। তাই আমি তোমাকে অ্যারেস্ট করলাম না, না হলে আমি তোমাকে অ্যারেস্ট করেই নিয়ে যেতাম। আমি ওই জায়গায় একটা চাকু পেয়েছি যেটার মধ্যে তোমার ফিঙ্গারপ্রিন্ট ছিল। দেখুন ম্যাডাম, আপনি চাইলেও আমাকে থামাতে পারবেন না। যদি আপনি আমাকে অ্যারেস্ট করেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যতদিন বেঁচে আছি ততদিন ওই অপরাধীরা শান্তিতে থাকতে পারবে না। আমি ওদেরকে যে করেই হোক শেষ করব। পাগলামো করো না সিয়াম, যেটা পারবে না সেটা করতেও যেও না। যদি কাজ করতে চাও তাহলে তুমি নিজের ক্ষতি করে ফেলবে, আর তোমার কোনো কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো? এই কথা শোনার পর আমি তার দিকে একটু অবাক করার দৃষ্টি দিয়ে তাকালাম। তিনি আমার এরকম তাকানো দেখে কোনো কথা না বলে দরজা খুলে চলে গেলেন। তার এরকম কথার আগামাথা কিছুই বুঝতে পারলাম না। তবে এই খুনটা আমিই করেছি। হ্যাঁ, আমি মেরেছি রিয়াকে। সেদিন আপুকে দেওয়া কথার পর আমি নিজেকে প্রস্তুত করতে শুরু করি। এতটা দিন আমি কোনো অন্যায়ের প্রতিবাদ করিনি, শুধু লুকিয়ে নিজেকে প্রস্তুত করেছি। বর্তমানে আমি একজন নামকরা হ্যাকার এবং আমার একটা নিজস্ব মাফিয়া গ্রুপ আছে, যেটা আমি সবার আড়ালে গড়ে তুলেছি। এমনকি আমার আপুও ঠিক মতন জানে না এই ব্যাপারে। তবে আমি আমার বোনকে যখন কথা দিয়েছি তখন আমি আমার কথাকে রক্ষা করব। রিয়াকে শেষ করলাম, এখন নীলের পালা। নীলকে কাল ধরে নিয়ে আসতে হবে, সেজন্য আমি প্রস্তুতি নিতে শুরু করলাম। কিন্তু ম্যামের কথা বারবার চিন্তা করছি, তার কথার আগামাথা তো কিছুই বুঝতে পারলাম না। আমি সেখান থেকে চলে আসলাম বাসায়। আমি বুঝতে পেরেছি সিয়ামে কাজ করেছে, কিন্তু তাকে কিভাবে বোঝাবো আমি তাকে ভালোবাসি? তার এমন কার্যক্রম আমাকে ভীষণ কষ্ট দিচ্ছে। 2 দিন ধরে অপেক্ষা করছি শুধুমাত্র তার জন্য। বাবা মা আমাকে এতদিন ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু আমি কোনো ছেলেকেই দেখতে পর্যন্ত যাই না, কারণ আমি একজনকে ভালোবাসি। সে আর কেউ নয়, সিয়াম। সিয়ামের সাথে দেখা হওয়ার আগে চিন্তা করতাম হয়তো অন্য কাউকে বিয়ে করে নিব, কিন্তু সিয়ামের সাথে দেখা হওয়ার পর থেকে আর কাউকে নিজের চোখের সামনে সহ্য করতে পারি না। সিয়ামকে ছাড়া এখন আমি কিভাবে নিজেকে সামলাবো আমি কিছুই বুঝতে পারছি না। চলে আসলাম বাসায়। বাসায় আসার পর আম্মু আবার শুরু করলো সে আগের কথাগুলো। আম্মু তখন আমার সামনে এসে বসলো, বলল, মাইশা, তোমাকে আমি কতবার বলেছি, এখনো বলতাছি, তোমার বয়স তো কম হলো না, তুমি কি করতে চাইছো? এরপর তোমাকে আর কেউ বিয়ে করবে না। এমনিতেই অনেক ছেলেকে তোমার ফটো দেখিয়েছি, তারা বলেছে বয়স বেশি। আম্মু তোমাকে বারবার বলেছি না তুমি এসব ব্যাপারে আমার সাথে কথা বলবে না। যে ছেলে আমাকে বয়স বেশি বলে বিয়ে করে না সে সত্য কথাই তো বলেছে। আমার কি বয়স কম হয়েছে নাকি?
তবে তুমি আমাকে বিয়ের জন্য চাপ দিবে না প্লিজ। বাবা দেখলাম আমার দিকে এগিয়ে আসছে। আমি বাবাকে এভাবে এগিয়ে আসতে দেখে খানিকটা অবাক হলাম। বাবা তখন আমার কাছে এসে মাথায় হাত দিয়ে বললেন, এরকম ব্যবহার করছো কেন মাইসা? তুমি নিজেও বুঝতে পারছো তোমার বয়স বেশি হয়ে গেছে, আবার বলতেছো বিয়ে করবে না। এরকম করছো কেন? আমরা কি তোমাকে সুখী দেখে যেতে পারবো না? আর সব বাবা মায়ের স্বপ্ন থাকে নিজের মেয়েকে একটা ভালো ঘরে বিয়ে দেবে, যেখানে সে সুখে থাকবে, কিন্তু সেটা আমরা কোথায় পাবো? তুমি তো কোনো ছেলেকে পছন্দ করো না। বাবা আমার সময়ের প্রয়োজন, আমি এখন বিয়ে করতে পারবো না। আমাকে আর কিছুদিন সময় দাও, আমি নিজে থেকে বিয়ে করব। আর কত সময়ের প্রয়োজন মাইশা? পরে সবকিছু আমাদের হাতের বাইরে চলে যাবে। তোমার এমনিতেই অনেক বয়স হয়ে গেছে। তোমার বয়সের মেয়েদের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, আর তুমি বিয়ে না করে কি অপরাধীদের পিছনে ছুটাছুটি করছো? তোমাকে আমরা স্বাধীনতা দিয়েছি নিজের ইচ্ছা মতন কাজ করতে, কোনোদিন কোনো কাজে বাধা দেইনি। তাহলে কেন আমাদের এই স্বপ্নটা তুমি পূরণ করছো না? তোমার জন্য আমরা ভালো পাত্র কোথায় খুঁজে পাবো যে পাত্রকে তোমার পছন্দ হবে? আমার জন্য তোমাদের কোনো কষ্ট করতে হবে না। আমি একজনকে পছন্দ করি, আমি তাকেই বিয়ে করব। কিন্তু এখন তোমরা একটু আমাকে শান্তি দাও, আমাকে নিজের কাজগুলো করতে দাও। আমি এমনিতেই অনেক চিন্তায় আছি একটা কেস নিয়ে। আব্বু আম্মু এই কথা শুনে অনেক খুশি হয় এবং অবাকও হয়ে গেলেন। কোনোদিন আমি স্বীকার করিনি আমার কোনো পছন্দের মানুষ আছে। অনেকভাবে জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু আমি কোনোভাবে তাদেরকে বলিনি যে আমার পছন্দের একজন আছে। আজকে হঠাৎ করে এই কথা বলার কারণে আব্বু আমার কাছে আসলেন। এরপর বললেন, এটা তো খুব ভালো কথা। আমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করে, তার জন্য বিয়ে করা বন্ধ করে দিয়েছে। বলো কে সে, আমরা তার সাথে কথা বলবো। আব্বু তোমাকে এ নিয়ে কোনো কিছু বলতে চায় না, তুমি এত তাড়াহুড়ো করছো কেন? আমাকে সময় দিতে বলেছি না? সে আমার থেকে বয়সে ছোট, তবে আমি জানি না সে আমাকে পছন্দ করে কিনা। আমি তাকে ভীষণ ভালোবাসি, তবে এখন সেও একটা ঝামেলার মধ্যে আছে, আমিও একটা ঝামেলার মধ্যে আছি। এসব শেষ হোক, এরপর আমরা নিজেরাই বিয়ে করব। তবে এখন একটু শান্তি দাও আমাদেরকে প্লিজ। বলেই সেখান থেকে চলে আসলাম। আমি জানি আমার বাবা মা আমার ভালোর জন্যই কথাগুলো বলছেন, কিন্তু আমার তো এখন বিয়ে করার কোনো সুযোগই নেই, কারণ এখন বিয়ের কথা বললে সিয়াম রাগ করতে পারে। তাই আমাকে একটু অপেক্ষা করতে হবে। সে আগে নিজে সব কিছু গুছিয়ে নেক, এরপর না হয় বিয়ের কথা বলবো। এখন আমিও বিয়ে নিয়ে চিন্তা করতে চাই না, আগে ওই আশরাফ খানকে শাস্তি দিতে হবে। আমি জানি না সিয়াম কি করছে, তবে তার কথা আমার অনেক বেশি চিন্তা হচ্ছে। ছেলেটা কেন এমন করছে? এদিকে আমি খুঁজতে শুরু করলাম নীলকে কোথায় পাওয়া যায়। নীলকে পাওয়ার জন্য আমি আমার এক কর্মচারীকে ফোন দিলাম, সে আমার সাথে কাজ করে। আমি তখন তাকে ফোন দিয়ে বললাম, সাবির, আজকের ভেতরে আমি নীলের ব্যাপারে সব ইনফরমেশন চাই। কোথায় থাকে আর কোথায় বসে আড্ডা দেয় সবকিছু আমি জানতে চাই। তার আস্তানায় কালে আমি অ্যাটাক করব। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আমি কালকের ভিতরে তার ব্যাপারে সব ইনফরমেশন এনে দিচ্ছি। তবে স্যার, এই ছেলেটাকে আমার হাতে ছেড়ে দিবেন, ওকে? আমি একদম শেষ করে দিব। সাবির, তোমাকে কিছুই করতে হবে না, তুমি শুধু ইনফরমেশনটা আমার কাছে এনে দাও, বাকিটা আমি সামলে নেব। এমন শাস্তি দেব তাকে যেটা ও কল্পনাও করতে পারবে না। নীলের কাছ থেকে আমার অনেক কিছু জানতে হবে। আচ্ছা স্যার, তাহলে আপনি কোনো চিন্তা করবেন না। আমরা কালকের ভিতরে আপনাকে ওর ব্যাপারে সব ইনফরমেশন এনে দিব। আর আশরাফ খানের ব্যাপারে একটা ইনফরমেশন পেয়েছি। কি বলছো? আশরাফ খানের কি ইনফরমেশন পেয়েছো? স্যার, আশরাফ খান দেশের ভিতরে অস্ত্র নিয়ে আসার প্ল্যান করছিল। হঠাৎ করে তার মেয়ে মারা যাওয়ার কারণে কিছুটা পিছনে পড়ে গেছে, তবে আবার সেটা শুরু করার প্ল্যান করতেছে। তার লোকজন কাজ করতেছে, হয়তো অস্ত্র দেশে ঢোকানোর চিন্তা করতেছে 2-1 সপ্তাহের ভিতরে। ঠিক আছে, খুব ভালো কাজ করেছো। চারিদিকে নজর রাখবে যাতে কেউ এ ব্যাপারে কোনো কিছু জানতে না পারে। আমাদের চোখের বাইরে যেন কোনো কিছু না হয়, এই দিকটা ভালো করে নজরদারি করো। আপাতত ওই নীলকে ধরতে হবে, এরপর আশরাফ খানের ওপরে অ্যাটাক করব। নীলের কাছ থেকে আশরাফ খানের ব্যাপারে অনেক কিছু জানতে হবে। বলেই ফোন রেখে দিলাম। পরের দিনের জন্য অপেক্ষা করতে শুরু করলাম, সাব্বির কখন ইনফরমেশন দেবে আর কখন ওদের ওপর অ্যাটাক করব। নীলকে বোঝাতে হবে অন্যায় করার ফলাফল কি। ও কি ভেবেছে এভাবে অন্যায় করে যাবে, কিন্তু কেউ তার বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না? আশরাফ খানের সাথে কাজ করার কারণে পুলিশ তার কোনো ক্ষতি করতে পারে না, আর ভার্সিটির মধ্যে যা ইচ্ছে তাই করে বেড়াচ্ছে। তবে আমার মনে হয় ভার্সিটির মধ্যে অন্য কেউ জড়িত আছে এসব ব্যাপারে, না হলে নীল এত বড় সাহস করতে পারতো না, যতই পুলিশের সাথে সম্পর্ক হোক না কেন। এরই মধ্যে সাব্বির এসে আমাকে একটা ঠিকানা দিল। আমি তখন সেই ঠিকানা মতন যেতে শুরু করি। সেখানে যাবার পর দেখতে পেলাম তারা জুয়া খেলায় ব্যস্ত। নীল এবং তার বন্ধুরা মিলে জুয়া খেলছিল আর সাথে মাদকও সেবন করছিল।
হঠাৎ করেই অন্ধকার হয়ে গেল চারিদিক। তারা কিছুটা ভয় পেয়ে গেল। পিছন ফিরে তাকাতেই দেখতে পেল দিশাকে। ধর্ষণ করার সময় যে মাস্কটা পরেছিল সেই মাস্কটা পরে কেউ দাঁড়িয়ে আছে। এটা দেখার পর সে ভীষণ ভয় পেয়ে গেল। ভাবলো হয়তো নেশা বেশি হয়ে গেছে, সেজন্য নিজের চোখে একটু ডলে নিয়ে আবার তাকালো, কিন্তু এবারও সেই একই দৃশ্য দেখতে পেল। এটা দেখার পর সে ভয় পেয়ে সামনের দিকে এগিয়ে গেল। এরপর বলল, এই কে তুই, আর এই মাস্ক তুই কোথায় পেলি? কিন্তু ওপাশ থেকে একটি ভয়ঙ্কর হাসির শব্দ এলো। হাসির শব্দ শুনে নীল আরও বেশি ভয় পেয়ে গেল। সে কান্না করতে শুরু করলো, কারণ ততক্ষণে তার বন্ধুরা মাটিতে শুয়ে পড়েছে। ছেলেটা সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তার বন্ধুরা মাটিতে শুয়ে পড়েছে। এটা কিভাবে সম্ভব? তখন অন্ধকারের মধ্যেও ধোঁয়া দেখতে পেল। ছেলেটার হাতে সাইলেন্সার লাগানো 2টা পিস্তল। এটা দেখার পর নীল সামনের দিকে তাকিয়ে মাটিতে বসে পড়ল আর কান্না করতে করতে বলল, ভাই, আমরা ভুল করে ফেলেছি। কে তুমি, আর কেন এখানে এসেছো? দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার বন্ধুদের এভাবে মারলে কেন? আমরা কি ভুল করেছি? আরে বোকা ছেলে, আমি তো ওদেরকে মারার জন্য এখানে আসিনি, এসেছি তোকে মারার জন্য। কিন্তু ওরা ভুল করে এখানে এসে পড়েছিল, তাই ওদেরকে মরতে হলো। আর তুই কি বলছিস, তোকে ছেড়ে দিতে? এই কথা শোনার পর নীল আরও ভয় পেয়ে গেল। সে চিৎকার করে কান্না করতে শুরু করলো। ছেলেটার পা জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। কান্না করতে করতে বলল, ভাই, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমাকে কেন মারতে চাইছো? আমি তো কোনো অন্যায় করিনি। আমি আর আমার বন্ধুরা মদ খাচ্ছিলাম, তাই মারছো। কথা দিচ্ছি আমি আর জীবনেও মদ খাবো না, ভালো হয়ে যাব। সামনে থাকা ছেলেটার মুখ থেকে মাস্ক সরে গেল। লাইটটা ঝুলে উঠল। সামনের দিকে তাকিয়ে নীল যখন সিয়ামকে দেখল, তখন সে ভীষণ ভয় পেয়ে গেল, সাথে অনেক বেশি অবাকও হয়ে গেল। সিয়ামকে এই জায়গায় সে কখনোই আশা করেনি, কিন্তু হঠাৎ করে এরকম দেখায় সে অনেকটাই ভয় পেয়ে গেল। এরপর বলল, সিয়াম তুই? হ্যাঁ আমি। তুই কি ভেবেছিলি তোকে এভাবে ছেড়ে দিব? তুই আমার পরিবারকে শেষ করে দিয়েছিস, আর আমি তোকে ছেড়ে দিব? রিয়াকেও আমি মেরেছি। এখন থেকে আমার রাজত্ব চলবে। কালকে তোর লাশ নিয়েও ভার্সিটির মধ্যে ঝামেলা হবে, সবাই তোর লাশ দেখে আতঙ্কিত হবে। এই কথা শোনার পর নীল কান্না করতে শুরু করলো। সিয়াম তখন তার সামনে আসলো, এসে তার মাথা বরাবর একটি লাঠি দিয়ে আঘাত করলো। নীল মাটিতেই শুয়ে পড়ল। সিয়াম তখন তার বুকের উপরে পা রেখে বলল, এখনই কান্না করে দিলি? এখনো তো তোকে অনেক কিছু সহ্য করতে হবে। ভেবেছিস কি তুই আমার হাত থেকে বেঁচে যাবি এরকম কান্না করে? এরকম কান্না এখন আর আমার কোনো কিছু করতে পারে না। কান্না শুনতে শুনতে আমার কান এখন বিরক্ত হয়ে গেছে। এখন আমার কান শুধু রক্তের ঢেউ বয়ে যাওয়ার শব্দ শুনতে চাই, গুলির শব্দ শুনতে চাই। সিয়াম, ক্ষমা করে দাও আমাকে, ভুল করে ফেলেছি। আর কোনোদিন এরকম কাজ করব না। আমি তখন বাধ্য হয়েছি এই কাজ করার জন্য। দয়া করে আমাকে ছেড়ে দাও। চুপ, একদম চুপ। আজকে তোকে এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই নিজের শাস্তি কমিয়ে শান্তিতে মরতে চাইলে আমি যে প্রশ্নগুলো করব সেগুলোর উত্তর দিবি। যদি একটু চালাকি করার চেষ্টা করিস তাহলে রিয়ার থেকেও 1000 গুণ ভয়ঙ্করভাবে তোকে মারবো। সিয়াম তখন সামনে নীলকে টেনে নিয়ে একটি চেয়ারে বসালো। চেয়ারে বসিয়ে একটি পিন নিয়ে আসলো। সেটা দিয়ে তার হাতে পায়ে অজস্র আঘাত করতে শুরু করলো। নীল চিৎকার করছিল, কিন্তু কেউ তার চিৎকার শোনার মতো আশেপাশে নেই। তখন সিয়াম সামনে একটি চেয়ারে বসলো, এরপর একটি লাঠি হাতে নিল। চেয়ারে দুলতে দুলতে বলল, তাহলে নীল সাহেব শুরু করে দেন আপনার বক্তব্য। শুরুর দিন থেকে বলবেন। আমাকে ছেড়ে দাও। আমি কোনো কিছুই জানি না, ভুল করে ফেলেছি। আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ অন্যায় করেছি, তোমাকে সবার সামনে অনেক অপমান করে মেরেছি, কিন্তু কথা দিচ্ছি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। কুত্তার বাচ্চা, তোকে বলেছি না কাহিনী না শোনাতে। এসব ন্যাকা কান্না আমি শুনতে চাই না। তাড়াতাড়ি বল, তোকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। নীল তখন ভীষণ ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল এখন আর তার বাঁচার কোনো উপায় নেই। সত্যিটা তাকে বলতেই হবে। সেজন্য সে বলল, আসলে আমি রিয়ার বাবা আশরাফ সাহেবের সাথে মিলে মাদকের ব্যবসা করি, এবং এটির জন্য আমার বন্ধুদেরকে আমরা টার্গেট করেছিলাম। আশরাফ সাহেব বিভিন্ন সময় তরুণ তরুণীদের কাছে মাদক সাপ্লাই করতেন এবং বাইরে দেখাতেন তিনি একজন সৎ ব্যবসায়ী, কিন্তু আড়ালে সবাই তাকে ঘৃণা করত। সবাই জানতো তিনি একজন ব্যবসায়ী। এরপর তিনি আমার সাথে পরিচিত হন, আমাকে লোভ দেখান। আমি টাকার লোভে পড়ে তার প্রস্তাবে রাজিও হয়ে যাই। তিনি আমাকে প্রস্তাব করেছিল
ভার্সিটির মধ্যে বড়লোক ছেলেমেয়েদেরকে টার্গেট করে তাদেরকে নেশায় ফেলে তাদের কাছে যেন মদ সেল করে দিই। এবং আমিও করতে শুরু করি। এক পর্যায়ে তার সেল অসম্ভব পরিমাণ বেড়ে যায়। রিয়া আগে থেকে পার্টিতে যেত, হালকা মদ সেবন করত, কিন্তু এটা দেখার পর সে ভীষণ রাগ করে, আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু আমি তাকে বিভিন্নভাবে বুঝিয়েছি তাকেও মাদকের নেশায় ফেলে দিই, কিন্তু এই ব্যাপারে আশরাফ সাহেব কোনো কিছুই জানতেন না। আমি তাকে আমার বাসায় বসে মাদক সেবনের সুযোগ করে দিই এবং তার কাছ থেকেও মিথ্যা বলে টাকা নেওয়ার কাজ শুরু করি এবং আমি আমার একটা আলাদা ইনকাম হয়ে যাই। কিন্তু আমি সবচেয়ে বেশি অবাক হই যেই দিন তুমি প্রিন্সিপাল স্যারের কাছে আমার ব্যাপারে নালিশ করেছো। একটু পরে প্রিন্সিপাল আমাকে আর রিয়াকে ডেকে নিয়ে যায়। সেখানে আমরা জানতাম প্রিন্সিপাল সাহেবের মুখ বন্ধ আছে টাকার কারণে, কিন্তু সেদিন তিনি আমাকে বললেন, ওই ছেলেরা তোমরা এত বোকার মতো কাজ করো কিভাবে? নীল, তোমাকে তো আমি চালাক ছেলে ভাবতাম, কিন্তু তুমি একটা বোকার মতন কাজ কিভাবে করলে? আমাদের এতদিনের ব্যবসা তুমি কিভাবে ধ্বংস করে দিতে চাইছো? একটা নতুন ছেলে এসে তোমাদের নামে অভিযোগ করেছে। আমি সেদিন কোনো কিছুই বুঝতে পারিনি। স্যারের দিকে তাকিয়েছিলাম, এরপর বললাম, স্যার কত বড় সাহস, ওই ছেলেটা আমাদের নামে অভিযোগ করে, ওকে শেষ করে দিতে হবে। আরে চুপ করো, তোমাদের কারণে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমি আশরাফ সাহেবের সাথে কথা বলছি, তোমাদেরকে এভাবে চললে হবে না, ওকে একেবারে বের করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাই তোমরা প্ল্যান করো যাতে ওকে ভার্সিটি থেকে বের করে দেওয়া যায়। সুযোগের অপেক্ষায় থাকলাম, তোমরা সময় মতো আমাকে ডাক দিবে, আমি ওকে ভার্সিটি থেকে বের করে দিব। এই কথা শোনার পরে আমরা দুজনই অবাক হয়ে গেলাম। তখন রিয়া প্রিন্সিপাল স্যারের দিকে তাকিয়ে সাহস করে বলেছিল, তার মানে কি স্যার, আপনিও আমার বাবার সাথে এই ব্যবসায় জড়িত? হ্যাঁ, আমি এবং আশরাফ সাহেব অনেক দিন থেকে এই ব্যবসায় জড়িত এবং আশরাফ সাহেবকে আমি এই বুদ্ধি দিয়েছিলাম যাতে ভার্সিটির মধ্যে মাদক নিয়ে আসে এবং এই ভার্সিটিতে যদি মাদক নিয়ে আসে তাহলে আমার ব্যবসা ভালো হবে, এটা আমাদের একটা বিজনেস। একথা শোনার পর সেদিন আমি অনেক বেশি অবাক হয়েছিলাম, কিন্তু আবার মনে মনে অনেক খুশিও হয়েছিলাম। আমার ভীষণ রাগ ছিল তোমার উপরে, সেই জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে গুলি করে মেরে ফেলবো, কিন্তু রিয়া আমাকে বুদ্ধি দিয়েছিল। শোনো নীল, কাউকে আঘাত করার জন্য তাকে তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে হয়, এর বসে এমনিতেই ধ্বংস হয়ে যায়। ওই ছেলেটার এত বড় সাহস আমাদের নামে অভিযোগ করে, ওকে এভাবে মারলে তো আমাদের কোনো লাভ হবে না, ওকে ভিতর থেকে শেষ করে দিতে হবে। ওর কষ্টটা আমি সামনে থেকে দেখতে চাই। তুই কি বলছিস রিয়া? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু আমাকে ক্লিয়ার করে বলবি? তুই তো জানিস সিয়াম দিশা ভাই বোন, আমরা যদি দিশাকে শেষ করে দিতে পারি তাহলে সিয়াম এমনিতেই ধ্বংস হয়ে যাবে। সিয়াম তার বোনকে অনেক বেশি ভালোবাসে এবং সিয়ামকে শেষ করার জন্য এর থেকে ভালো উপায় আর আমার কাছে নেই রে। তাই আমার মনে হয় তুই দিশাকে শেষ করে দে, এমনিতেও সিয়ামের সবকিছু শেষ হয়ে যাবে। সেদিন আমিও মনে মনে চিন্তা করলাম, এইটাই তো ঠিক, কাউকে ধ্বংস করার জন্য তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করতে হবে এবং তোমার সবচেয়ে দুর্বল জায়গা হচ্ছে দিশা, সেই জন্য আমি দিশাকে তুলে নিয়ে আসি, এরপর তাকে ধর্ষণ করি। এরপর আমার লোকজনেরা তোমাদের কাছে কল করে। কিছুদিন পর তো তুমি এসে আমার উপরে আক্রমণ করলে, যার ফলে আমরা আগে থেকে প্রিন্সিপাল স্যারকে জানিয়ে দিয়েছিলাম। তুমি আমাকে কয়েকটা মারার পর প্রিন্সিপাল চলে আসলো, আগের প্ল্যান মতোই তোমাকে ভার্সিটি থেকে বের করে দিল। এই কথা শোনার পর আমার মাথায় আগুন ধরে গেল, কিন্তু তার কাছ থেকে সবকিছু জানতে হবে। আমি নিজের ফোনের রেকর্ড অপশনটা অন করে রেখেছি আগেই, যেহেতু প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ সেহেতু তাকে প্রমাণ তো দিতেই হবে। এই জন্য আমি তার কাছ থেকে সবকিছু জানতে চাইলাম। আমি তাকে বললাম, আমি জানি এগুলো, কিন্তু আমি জানতে চাই আমার মা বাবা আর ছোট বোনকে কেন মারা হলো। এটা আমার প্ল্যান না, এটা আশরাফ সাহেবের প্ল্যান। তোমাকে ভার্সিটি থেকে বের করে দেওয়ার পর পুলিশ কমিশনার ইসরাত মাইশা এসে প্রিন্সিপালকে বিভিন্নভাবে জোরাজুরি করতে শুরু করে, এমনকি সে এই বিষয়ে তদন্ত করতে চাই, কিন্তু এই বিষয়ে তদন্ত করতে গেলে তো অনেক ঝামেলা হয়ে যাবে। সেই জন্য আমরা একটা মিটিংয়ে বসি। সেখানে বসার পর যখন মিটিং করেছিলাম তখন খবর পাই ইসরাত মাইশা আশরাফ সাহেবের একটা মালের ডিল আটকে দিয়েছে বর্ডারে। এই কথা শোনার পর আশরাফ সাহেব ভীষণ রেগে যান এবং তারা
সবাই ভাবতে থাকেন যে তুমি পুলিশ কমিশনারের কাছে গিয়ে অভিযোগ করেছো আমাদের বিরুদ্ধে। সেই জন্যই কমিশনার আমাদের বিরুদ্ধে লাগতে শুরু করেছে, নাহলে এতদিন সব কিছু শান্তিই ছিল। তখন আশরাফ সাহেব বলেন, কি ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমার বিরুদ্ধে অভিযোগ করে? ওকে শেষ করে দিতে হবে। ওকে আমি এমনভাবে মারবো যেন ও সারা জীবন মনে রাখায় আমার কথা। আমার সাথে লাগতে আসার ফলাফল ওকে ভোগ করতেই হবে। হে আশরাফ সাহেব, এটা আপনি ঠিক কথা বলেছেন, কিন্তু আমার মনে হয় এটা এভাবে করার থেকে অন্যভাবে করাটাই ভালো। যেভাবে রিয়ার বিরুদ্ধে নীল দিশাকে ধর্ষণকে করে শেষ করে দিয়েছে, ঠিক সেভাবেই ওকে শেষ করতে হবে। ওর কষ্ট আমরা সামনে থেকে দেখব। ও আত্মনাদ করতে করতে মারা যাবে, কিন্তু কাউকে কিছু বলতে পারবে না। স্যার, আপনি কি বলতে চান? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমার যে করেই হোক ওই ছেলেটার লাশ প্রয়োজন। ওই ছেলেটার এত বড় সাহস কি করে হলো এই আশরাফ খানের বিরুদ্ধে অভিযোগ করে? ওর রক্ত যতক্ষণ না পর্যন্ত আমার হাতে এসেছে ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। আশরাফ সাহেব, এত উত্তেজিত হবেন না, এতে করে কিন্তু আরও বিপদে পড়তে পারে। এমনিতেই কমিশনার আমাদের বিরুদ্ধে, আমাদেরকে এমন কিছু করতে হবে যাতে আমাদেরকে আর সন্দেহ না করে। এই ব্যাপারটা তারা ভুলে যায়, এরপর তাদের উপর আমরা আক্রমণ করব। আপাতত আমার মনে হয় ওই ছেলেকে ভার্সিটিতে ফিরিয়ে নিয়ে আসা দরকার। কি বলছেন স্যার? আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? ওই ছেলেটাকে আবার ভার্সিটিতে নিয়ে আসবেন মানে? বাবার এত টাকা সম্পদ তো ধ্বংস করে দিতে চাইছে, আমাদের সবাইকে অপমান করলো ভার্সিটির মধ্যে। এরপরেও আপনি কিভাবে ওকে ভার্সিটিতে নিয়ে আসার কথা বলতে পারেন? এটা মানতে পারবো না, সরি। রিয়া মামনি না বুঝে কথা বলেছে। এটা আমার একটা প্ল্যান। ওকে ভার্সিটিতে নিয়ে আসবো, এরপর তোমরা তার কাছে গিয়ে সরি বলবে। এতে করে সবাই মনে করবে আমরা এসব কিছু ভুলে গেছি, আমাদের এসবের পিছনে কোনো হাত নেই। কিন্তু এরপরেই আমরা আসল খেলা শুরু করব। কিছুদিন পর ওর পরিবারের বাকি সদস্যকে আমরা শেষ করে দেব। ওর বোনকে তো এমনিতেই শেষ করে দিয়েছি, এরপর আমরা ওর পরিবারের লোকদের শেষ করব। এই কথা শোনার পর আমি কিছুক্ষণ তাকিয়েছিলাম প্রিন্সিপাল স্যারের দিকে। আমরা তাকে কতটা ভালো ভাবতাম, কিন্তু তিনি এতটা ভয়ঙ্কর সেদিন আমি প্রথম জেনেছিলাম। আমি তার দিকে শুধু তাকিয়েছিলাম। তখন প্রিন্সিপাল স্যার আশরাফ সাহেবের দিকে তাকিয়ে বলেন, দেখুন মিস্টার আশরাফ সাহেব, আপনি যতই চেষ্টা করেন না কেন, পুলিশ কিন্তু আপনাকে সন্দেহ করতে শুরু করেছে। এখন আপনার পেছনে লাগতে শুরু করবে। তাই আপনার মনে হয় কিছুদিন আমাদের এসব থেকে বিরত থাকা দরকার। আর ভার্সিটিতেও তারা এখন নজরদারি চালাবে, তাই ভার্সিটির মধ্যে সব কিছু ঠিকঠাক করে নেওয়া দরকার। বাবা, স্যার কি বলছে? আমি ওই ছোট লোকের বাচ্চাটার কাছে সরি বলবো? আমি আজ পর্যন্ত কারোর সামনে কোনোদিন সরি বলিনি। ওই ছোট লোকের বাচ্চাটাকে আমি সরি বলবো? এটা আমি করতে পারবো না স্যার। এতে করে আমার মান সম্মান কি হবে, এটা আপনি বুঝতে পারছেন? রিয়া মামনি, সব কিছুতেই সম্মান খুঁজলে হয় না। ওকে আমরা বেশি দিন ভার্সিটিতে থাকতে দেব না, কিছুদিনের ভেতর শেষ করে দেব। আপাতত সবার সন্দেহ থেকে বাঁচার জন্য এই কাজ আমাদের করতে হবে, না হলে অনেক বিপদ হয়ে যাবে। আমি কোনো কথাই বলছিলাম না, তাকিয়েছিলাম শুধু তাদের দিকে, তাদের কর্মকাণ্ড দেখছিলাম। তখন আশরাফ সাহেব প্রিন্সিপাল স্যারের সামনে এসে বলেন, স্যার, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আমি আমার মেয়েকে বোঝাবো। কালকে ও সবার সামনে সিয়ামের কাছে ক্ষমা চাইবে। সিয়ামকে আপনারা নিয়ে আসেন, আমাকে আর কিছু বোঝাতে হবে না। আমি সব কিছু বুঝে গেছি। যত তাড়াতাড়ি সম্ভব ওই ছেলেটাকে শেষ করে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটাকে শেষ করছি ততক্ষণ পর্যন্ত আমি কিছুতেই শান্ত হতে পারছি না। আশরাফ সাহেব, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। ওই ছেলের বিরুদ্ধে আমার অনেক রাগ জমে আছে। ও সবার সামনে আমাকে অপরাধী বলেছে। ওকে যতক্ষণ না পর্যন্ত শেষ করছি ততক্ষণ পর্যন্ত আমারও শান্তি নেই। তবে আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। ভালো কিছু পেতে হলে একটু
কষ্ট করতে হয় সেটা আমরা করব। এরপর আমাদের প্ল্যান মতে পরের দিনই তোমাদের কাছে এসে ক্ষমা চাই। আমরা তোমার পরিবারের উপরে খুব ভালো করে নজর রাখছিলাম। এভাবে কয়েকটা দিন কেটে যায়। হঠাৎ করেই জানতে পারি তোমার বোন, তোমরা সবাই মিলে তোমার মামাতো বোনের বার্থডেতে যাবে। এই সংবাদটা পাওয়ার পর আমরা সবাই প্রস্তুতি নিতে থাকি। তোমার পরিবারের সাথে তোমাকেও শেষ করে দেওয়া হবে প্ল্যান করেছিলাম, কিন্তু তোমাদের গাড়ি ফলো করে যখন গাড়ির কাছাকাছি পৌঁছাই দেখতে পাই তুমি এবং তোমার বোন এখানে নেই। আমরা তখন গাড়িটা আটকাতেই তোমার বাবা আমাদের হুমকি দিতে শুরু করেন পুলিশের, যার ফলে আমরা অনেক বেশি রেগে যাই এবং তাকে শেষ করে দিই। এটা তাদের প্ল্যান, কিন্তু আমি তাদের প্ল্যানে হয়ে কাজ করেছি, এর বাইরে কিছুই না। কথাগুলো শুনে আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। আমি উঠে দাঁড়ালাম। এরপর সাব্বিরকে বললাম প্রিন্সিপালকে ধরে নিয়ে আসার জন্য। কালকের ভেতরে প্রিন্সিপালকে এই জায়গায় আনতে হবে, এরপর ওকেও শেষ করে দিব। কিন্তু এর আগে এই ছেলেটার ব্যবস্থা করতে হবে। আমি একটা ধারালো চাকু নিয়ে আসি, এরপর তার পেছনে দাঁড়াই। সে আমার উপস্থিতি টের পেয়ে কান্না করতে শুরু করেছে, চিৎকার করে বলে, ভাই আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কথা দিচ্ছি তুমি যেটা বলবে সেটাই করব। তুমি যদি বলো তাহলে আমি আশরাফ সাহেবকে শেষ করে দিব। এরপরও আমাকে ছেড়ে দাও, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। অনেক দেরি হয়ে গিয়েছে অন্যায় বুঝতে বুঝতে। তোকে এখন মরতে হবে, তোকে আমার হাত থেকে আজকে কেউ বাঁচাতে পারবে না বলেই আমি তার মাথার উপরে আঘাত করতে থাকি। তার মাথা থেকে রক্ত পড়ছিল। আমি তার মাথাটা ফুটো করে সেখানে এলোপাথাড়ি চাকু দিয়ে আঘাত করতে শুরু করি। সে কিছুক্ষণ চিৎকার করে নিস্তব্ধ হয়ে যায়। আমি সেখানে দাঁড়িয়ে হাসতে শুরু করি। এরপর তার লাশের সামনে গেলাম, গিয়ে সেটা প্যাকেট করে ভার্সিটিতে পাঠানোর ব্যবস্থা করলাম। এরপর তার লাশের সামনে দাঁড়িয়ে বললাম, তোদের সবাইকে শেষ হতে হবে। যে যতই অন্যায় করেছে তাকে তত বড় অন্যায় শাস্তি পেতে হবে। কেউ আমার হাত থেকে বাঁচতে পারবে না। প্রতিশোধ সবে মাত্র শুরু করলাম, এখনো আমার আসল খেলা শুরু করিনি। তোদের সবাইকে একে একে আমি শেষ করব। এরপর বুঝতে পারবি আমি কি জিনিস। আমার পরিবারের প্রতিটা সদস্যের এক একটা চোখের জলের হিসাব তোদেরকে দিতে হবে। তোরা এভাবে বেঁচে দিতে পারবি না আমার হাত থেকে। ওদিকে আমি আমার সব কাজ শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম। কালকে আবার এখানে আসতে হবে, কারণ কালকে প্রিন্সিপালকে শাস্তি দিতে হবে। গাড়িতে বসে চিন্তা করছি অতীত নিয়ে। নিজের অতীতের কথা চিন্তা করে কান্না করে দিই। নিজের অতীতের কথা চিন্তা করে কান্না করি প্রায়। আমি আজ আর থেমে থাকতে পারলাম না। আজকে যে করেই হোক জানতে হবে তার মতামত, কারণ আমি তো আর আমার পরিবার কিভাবে আটকে রাখতে পারি না, যে সেজন্যই তো নিজের জীবন নিয়ে চিন্তা করতে হবে। তাই চলে আসলাম সিএমের বাসায়। সেখানে এসে সিএমকে পেলাম না। কোথায় গেল এই সময়? দিশাপু আমাকে দেখে দৌড়ে উঠে আসলেন, এসে আমাকে নিয়ে বসালেন। আমি তখন তার সাথে গল্প করছি। দিশাপু হয়তো আমার অবস্থা দেখে বুঝতে পেরেছেন আমি কোনো একটা বিষয় নিয়ে চিন্তায় আছি। সেজন্য তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার মাইশা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো বিষয় নিয়ে গভীর চিন্তায় মগ্ন। কি চিন্তা করছো বলো আমাকে। দিশাপু এমন প্রশ্ন করবে এটা আমি চিন্তা করিনি। আমি তখন তার দিকেই তাকিয়ে আছি। তাকে কি সত্যি কথা বলে দিব? নিজের মনকে শক্ত করলাম। শক্ত করে তার দিকে তাকিয়ে বললাম, দিশাপু আমি একটা সত্য কথা বলতে চাই। আমি জানি না কথাটা তুমি কিভাবে নিবে, কিন্তু আমি তোমাকে না বলে থাকতে পারছি না। আমি সিয়ামকে ভালোবাসি আপু। যদি তোমাদের কোনো আপত্তি না থাকে তাহলে আমি সিয়ামকে বিয়ে করতে চাই। এই কথা শোনার পর দিশাপু আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। তার মতামত আছে কিনা সেটাও তো জানি না। আমি শুধু তাকিয়ে আছি। তখন তিনি আমার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিয়ে বললেন, অবশেষে তুমি কথাটা বললে। আমি অনেক আগে থেকেই বুঝতে পেরেছি তুমি আমার ভাইকে পছন্দ করো, কিন্তু আমি ভাবতাম হয়তো এটা আমার ভুল ধারণা। কিন্তু আমার মনে হতো সত্যি এটা হতে পারে। কিন্তু আজ এটা শিওর হলাম। আমার কি আপত্তি থাকবে? তোমার মতো একটা মেয়েকে যদি আমার ভাইয়ের বউ হিসেবে আনতে পারি, তাহলে এর থেকে আনন্দের কি হতে পারে? দিশাপুর কথা শুনে আমি তাকে জড়িয়ে ধরলাম। আমি তাকে বললাম, আপু আমি জানি এটা সমাজের চোখে অন্যায়। সিয়াম আমার অনেক ছোট, ওকে বিয়ে করতে চাইছে, কিন্তু বিশ্বাস করো আমি এসবের চিন্তায় কখনোই ছিলাম না। কখনোই নিজের জীবন নিয়ে চিন্তা করিনি। কিন্তু তোমার ভাইকে প্রথম দিন দেখার পর থেকে কি যেন হয়েছে। নিজের মনের মধ্যে তার কথা চিন্তা করতে করতে আমি ক্লান্ত। মাইশা, তোমাকে এসব কোনো কিছুই চিন্তা করতে হবে না। সমাজের চোখে আমরা কি সেটা দেখার কোনো সময় আমাদের কাছে নেই। এই সমাজ কোনোদিন কোনো ন্যায়ের প্রতি থাকা মানুষকে সাপোর্ট করেই না। সবসময় এই সমাজ অন্যায়কে সাপোর্ট করে। এই সমাজের কথা আমাদের চিন্তা করার সময় নেই। সমাজ আমাদেরকে কিছুই দেয়নি, উল্টো আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে আমাদের স্বাধীনতা, সম্মান, সব কিছু। এই সমাজ কোনোদিন ভালো মানুষকে সাপোর্ট করবে না। তাই আমি চাই তোমরা এইসব কিছুতেই চিন্তা না করে নিজেদের জীবন নিয়ে চিন্তা করো।
তোমার বাবা মা কি এটা মেনে নিবে? আমি তখন আপুকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে বললাম, সত্যি আপু, মানুষ আঘাত পাওয়ার পর কতটা শক্ত হয়ে যায় সেটা তোমাকে দেখার পরে আমি বুঝতে পেরেছি। আমার পরিবার থেকে কোনো আপত্তি নেই। আমার বাবা মা দুজনে আমার সুখের কথা চিন্তা করেন সব সময়। আমার যেখানে ইচ্ছে তারা সেখানেই নিঃসন্দেহে আমাকে বিয়ে দিবে। এখন শুধু চিন্তা তোমার ভাইরে নিয়ে। আমার ভাইকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি আমার ভাইকে খুব ভালো করে চিনি। সে খুবই গম্ভীর। তোমাকে সেও ভালোবাসে, কিন্তু সেটা নিজেও হয়তো এখনো বুঝতে পারিনি। তাই আমি চাই তুমি তোমার ভালোবাসা দিয়ে তাকে আগলে রাখো। আমার কথা সে শুনবে। আমি তাকে বলবো এই ব্যাপারটা। আমি আরো কিছু বলতে যাব, এর মধ্যে সিয়াম ঘরের মধ্যে ঢুকলো। আমাকে দেখে হয়তো একটু বেশি অবাক হয়েছে। দিশা আপু বিভিন্ন প্রশ্ন করলেন, কিন্তু সে কোনো উত্তর দিলেন না। এসে আমার হাত ধরে টানতে শুরু করলো। আমি তখন তার অবস্থা দেখে অবাক হলাম। সিয়াম এমন ছেলে না, তাহলে কেন আমাকে এমন করে টানছে? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, সিয়াম কি হচ্ছে? কেন আমাকে টানছো? আমাকে বলো কি হয়েছে। আমি আপনাকে সবকিছু বলবো, আমার সাথে চলুন। আমার এখন কিছু বলার মুড নেই, চলেন আমার সাথে, আপনাকে একটা জিনিস দেখাবো। আমাকে কিছু বলতে না দিয়ে সিয়াম আমাকে তার রুমের মধ্যে নিয়ে দরজা বন্ধ করে দিল। আমি তার এমন কর্মকাণ্ডে আশ্চর্যের চরম পর্যায়ে পৌঁছে গেলাম। আমি তখন তাকে বললাম, কি হয়েছে, দরজা বন্ধ করেছো কেন? কেন বন্ধ করতেছি সেটা একটু পরে জানতে পারবেন। আপনার কি আমার উপর বিশ্বাস নেই? আপনি কি আমাকে এতটাই চরিত্রহীন মনে করেন? আপনার সুযোগ না চেষ্টা করব? আর আপনি তো একজন পুলিশ অফিসার, আপনি কি আমার সাথে লড়াই করে জিততে পারবেন না? যদি এতটাই চরিত্রহীন মনে করেন তাহলে বেরিয়ে যান, দরকার নেই, আমি একাই সবকিছু করতে পারবো। সিয়ামের এমন কথা শোনার পর আমি পুরো থমকে দাঁড়িয়ে গেলাম। তার এমন কথা আমি সহ্য করতে পারছি না। কেন এমন কথা বলছে আমাকে? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, সিয়াম তুমি এমন কথা বলছো কেন? তুমি জানো আমি তোমাকে কতটা বিশ্বাস করি, এরপরেও তুমি কেন এমন বলছো? আমি তো অবাক হচ্ছি তোমার এমন ব্যবহার দেখে। তুমি কেন আমার এমন ব্যবহার করছো? আমি জানতে চাইছি, অন্য কিছু না। ওয়েট করেন, আমি আপনাকে একটা রেকর্ড শোনাচ্ছি। বলেই সে আমাকে একটা রেকর্ড শোনালো। আমি এটা শোনার পর অবাক হয়েই শুধু তাকিয়ে আছি। এমন কিছু হবে এটা আমার কল্পনারও বাইরে ছিল। একটা শিক্ষক সেখানে একজন দায়িত্বশীল আছেন, তিনি কিভাবে নিজের দায়িত্ব অবহেলা করতে পারেন? আমি তখন তার দিকে তাকালাম। সে তখন আমার দিকে তাকিয়ে বলল, আপনারা পুলিশের লোকেরা তদন্ত করে কি পেরেছেন এই তথ্যগুলো জোগাড় করতে? আমি পেরেছি। আমি ন্যায়ের পথে ছিলাম, আমি পুলিশের উপর ভরসা করিনি, কারণ আপনাদের উপর ভরসা করে থাকলে নামই তদন্ত হতো, কিন্তু আসল তথ্য আপনারা কোনো দিনই বের করতে পারতেন না, কারণ আপনারা আইনের শেকলে বাঁধা। আপনারা আইনের বিরুদ্ধে কোনো কাজ করতে পারবেন না। আর আইনের কথা বলতেছি, আর আপনারা তো নিজেই আইন মানেন না। তার কথার কোনো জবাব আমার কাছে ছিল না। আমি শুধু তার দিকেই তাকিয়েছিলাম। সে কিছু বলছে না। তার এমন চেহারা দেখে আমার কেন যেন বড্ড ভয় হচ্ছে। এই চেহারার সিয়ামকে, এই চরিত্রের সিয়ামকে আমি কোনোদিনও দেখিনি। এ যেন আমার কাছে অনেক অপরিচিত এক সিয়াম এসে দাঁড়ালো। আমি কি করব বুঝতে পারছি না। আমি তখন তার কাছে গেলাম। সে তখন আমার হাত ধরে বলতে শুরু করলো, একটু আগে নীলকে শেষ করে দিয়েছি। আমি জানি আপনি চাইলে আমাকে অ্যারেস্ট করতে পারেন, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, আপনি আমাকে আরেকটা সপ্তাহ সুযোগ দিন। এই এক সপ্তাহের ভেতরেই সকল অন্যায় আমি দূর করব। আমার লোকজন অলরেডি বেরিয়ে পড়েছে প্রিন্সিপালের কাছে। কালকের ভেতরে আমি প্রিন্সিপালকে শেষ করছি। আপনি শুধু আমাকে এই সপ্তাহ সময় দেন। আমাকে ধরবেন না, যদি আমাকে ধরতে চান তাহলে পারবেন না। আমি চাই না আপনার চোখে অপরাধী হতে, তাই সত্যি কথা আপনাকে বলে দিলাম। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না, শুধু তার দিকে তাকিয়ে আছি। আমি তখন তার চুল টেনে তাকে আমার মুখের কাছে নিয়ে আসলাম। সে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি তখন তাকে বললাম, আমি তোমাকে প্রচণ্ড বিশ্বাস করি। আমি জানি তুমি কোনো অন্যায় করতে পারো না, তবে আমি তোমাকে কেন বাধা দিচ্ছি সেটা তুমি নিজেও জানো না। যদি জানতে তাহলে তুমি কখনোই এই কথা আমাকে বলতে পারতে না। আমি তোমাকে বাধা দিচ্ছি সিয়াম, কারণ তোমার জীবন আমার জীবনের সাথে জড়িয়ে গেছে। আমি চাইলেও তোমাকে হারাতে পারবো না। তোমার এইরকম কর্মকাণ্ড আমাকে বড্ড ভয় পাইয়ে দিয়েছে। আমার ভয় হয় যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচবো বলো? আমি কিছু বলতে পারছি না। তিনি কি কথা বলেছেন সেটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি কি আলোচনা করছি আর উনি কি বলছেন। আমি তখন তাকে বললাম, ম্যাডাম আপনি কি বলছেন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর কবে বুঝবে সিয়াম, আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম না, সেদিন থেকে আমার মনের ভেতর কি এক অনুভূতি শুরু হয়েছে আমি চাইলেও নিজেকে বোঝাতে পারি না। কেন যেন বারবার তোমার কাছে যেতে মন চায়। মনে হয় তুমি আমার বড্ড আপন। আমি তোমাকে ভালোবাসি সিয়াম, তোমার কাজে আমি বাধা দিব না, তবে তুমি কথা দাও তুমি সব কিছু সাবধানে করবে, যাতে তুমি আমার কাছে ফিরে আসতে পারো।
ম্যামের এরকম কথা আমাকে বড্ড বেশি অবাক করে দিল। আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, ম্যাডাম আপনি কি পাগল হয়ে গেছেন? আপনি কোথায় আর আমি কোথায়? আপনার পারিবারিক অবস্থান, আপনার ব্যক্তিগত অবস্থান সবকিছু ভুলে কি আপনি আমাকে ভালোবাসতে গেলেন কোন দুঃখে? আপনি ভুলে যেন না আমি আপনার থেকে বয়সে অনেক ছোট, আর আপনি একজন পুলিশ কমিশনার, সেখানে আমি একজন সাধারণ ছাত্র। আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই। আমার এরকম কথা শুনে মাইশা ম্যামের চাহনিতে কোনো পরিবর্তন ঘটল না, বরং তিনি আমার দিকে আরো দ্রুত এগিয়ে আসলেন, আমাকে তার বুকের সাথে চেপে ধরে এরপর বললেন, আমার হৃদয়ের স্পন্দন বুঝতে পারো না সিয়াম? তুমি কি বুঝতে পারো না আমি সব কিছু ছেড়ে তোমাকে নিজেতে আবদ্ধ করতে চাই? তুমি চাও তো আমি পুলিশের চাকরি ছেড়ে দিব? কোনোদিন করবো না এই চাকরি, তবুও আমার তোমাকে চাই। আমি আমার স্বপ্ন বিসর্জন দিতে রাজি আছি তোমার জন্য। আর রইল বাকি আমাদের বয়সের ব্যাপারটা, তুমি কি আমাকে মেনে নিতে পারবে না? আমাদের দুজনের জীবন আমরা যদি একে অপরকে মেনে নিতে পারি, তাহলে অন্যদের কথা চিন্তা করব কেন? তুমি তো বলতে যে সমাজকে তুমি সহ্য করতে পারো না। সমাজের কথা তুমি কেন শুনবে? সমাজের কথা আমি না শুনলেও আপনার পরিবার শুনবে। আপনার পরিবারের কাছে এটা অসহ্য মনে হবে, কারণ তারা কখনোই নিজেদের এত আত্মনির্ভরশীল মেয়েকে আমার মতন একটা বেকার ছেলের হাতে তুলে দিতে পারবে না, যার কোনো অস্তিত্ব নেই। বর্তমানে আমি অস্তিত্বহীনতায় ভুগছি। আমার পরিবার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না সিয়াম। আমার পরিবার রাজি আছে তোমাকে জামাই হিসেবে মেনে নেবার জন্য। তারা এখন বললে এখন রাজি, কিন্তু আমি তোমাকে সময় দিতে চাই। আমি চাই তুমি সব ঝামেলা মুক্ত হয়ে আমার কাছে ফিরে আসো, যাতে আমার ভালোবাসাকে আমি তোমাকে মুক্তভাবে গ্রহণ করতে পারি। তার কথা শুনে আমার কাছে মনে হলো সে সত্যি আমাকে ভালোবাসে, কিন্তু আমি নিজে নিজেকে বোঝাতে পারছি না আমি কি তাকে ভালোবাসি। আমার মন শুধু তার আশেপাশে থাকতে চাই। মাইশা ম্যাডাম তখন আমার কাছে আসলো, আমার মুখটা তার মুখের কাছে নিয়ে বলল, তুমি আমার চোখের দিকে তাকাও, চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ভালোবাসো না? তুমি মিথ্যে কথা বলো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, হয়তো এই চাপে পড়ে বলতে চাইছো না, কিন্তু আমি জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো। তুমি যদি আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারো যে তুমি আমাকে ভালোবাসো না, তাহলে কথা দিচ্ছি আমি আর কোনোদিন এ ব্যাপারে কোনো কথা বলবো না। কারণ আমার এই শক্তি নেই তার চোখের দিকে তাকিয়ে সত্যি কথাটা বলবো, কারণ আমিও যে তাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তাকে এটা বলা ঠিক হবে না, কারণ তার ভবিষ্যৎ আর আমার ভবিষ্যৎ কোনোদিনও এক হবে না। আমি জানি না আগামীকালকে আমার জীবনে কি ঘটতে চলেছে। আমি কিছুই বলছি না দেখে তিনি আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন, এরপর বললেন, সিয়াম আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। তবে এখন আমাদেরকে এসব নিয়ে চিন্তা না করে আমাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে। আপাতত আমরা যে কাজ করছি সেটা চালিয়ে যাই। যেদিন এই কাজ সম্পূর্ণ হবে সেদিন আমরা আমাদের জীবন নিয়ে চিন্তা করব। তার এরকম কথা শুনে আমি আর কোনো কিছু বললাম না। খানিকটা সময় নিয়ে তাকে বললাম, দেখুন কালকে প্রিন্সিপালকে ধরে নিয়ে আসছি। আমি জানি আপনি আমাকে অ্যারেস্ট করবেন না, আমাকে আর মাত্র কয়েকটা দিন সময় দিন, আমি ওদের সবাইকে শেষ করব। আমি তোমাকে সময় দিব সিয়াম, কিন্তু তুমি আর কাউকে মারতে পারবে না। আমরা ওদেরকে শাস্তি দিব, তুমি ওদেরকে ধরে নিয়ে আসো, শাস্তি দাও, সবকিছু স্বীকার করো, কিন্তু খুন করো না প্লিজ। আইন তোমার নিজের হাতে তুলে নেওয়ার অপরাধে ভয়ঙ্কর শাস্তি হতে পারে। আমি যে কোনো শাস্তি মেনে নিতে রাজি আছি, কারণ আমি কোনো শাস্তিকে এখন আর ভয় পাই না। আমার কাছে ওদের জীবন নেওয়াটাই অধিক গুরুত্বপূর্ণ, তাই আমি ওদের জীবন নিতে চাই। আমি বুঝতে পারছি সিয়াম তোমার প্রতিশোধের ব্যাপারটা, কিন্তু এটা তো বললেই হয় না, আমাদেরকে সবকিছু নিয়মের ভেতরেই করতে হয়। এবারের মতো তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও, আমি তোমার সাথে থাকতে চাই তোমার সকল যুদ্ধে, প্লিজ। আমি ওনার এরকম কথা শুনে কোনো কথা না বলে ঘর থেকে চলে আসলাম, কারণ তাকে আমার সাথে এখন নিতে পারবো না, কারণ সে আমার সাথে গেলে কখনোই প্রিন্সিপালকে মারতে পারবো না। সেজন্য আমি সিদ্ধান্ত নিলাম তাকে ঠিকানাটাও বলবো না, আমি একা কালকে সেখানে চলে যাব। পরের দিন সকালে নীলের লাশ দেখে সবাই আতঙ্কিত। প্রিন্সিপাল এবং আশরাফ সাহেব প্ল্যান করতে বসেছেন। 2 দিনে 2টা মানুষের খুন হয়ে গেল। তাদের এত আপন 2টা মানুষ এইভাবে তাদেরকে ছেড়ে চলে যাবে, এটা তারা মেনে নিতে পারছে না। তখন প্রিন্সিপাল বলল, এখন আর আমাদেরকে এভাবেই বসে থাকলে হবে না, যে কোনো কিছু একটা করতে হবে। কে এসব করছে সেটা তো জানতেই হবে। পুলিশ যদি করতো তাহলে তাদেরকে মেরে ফেলতো না, বরং তাদেরকে ধরে নিয়ে যেত। কিন্তু কেউ তাদেরকে ডাইরেক্ট খুন করে ফেলতেছে। যে করেই হোক ওই খুনিকে খুঁজে বের করতে হবে, ওকে কিছুতেই ছাড়া যাবে না।
একের পর এক খুন করে যাচ্ছে। প্রথমে আমার মেয়েকে মেরেছে, এখন আমার সবচেয়ে বিশ্বস্ত কর্মচারীকে মেরে ফেলেছে। ওকে কিছুতেই ছাড় দেওয়া যাবে না, আমি ওকে শেষ করে দিতে চাই। আমি তো সেটাই চাই আশরাফ সাহেব, কিন্তু কি করব তার ব্যাপারে কোনো কিছুই জানতে পারছি না। এদিকে আমাদের অস্ত্রগুলো তো আগামী পরশুদিন চলে আসবে, তখন অস্ত্রগুলো ভালো মতো নিয়ে আসতে হবে। যদি খুনিটা এই ব্যাপারে কিছু জানতে পেরে যায় তাহলে আমাদের শেষ করে দেবে। এই ব্যাপারে কাউকে কিছু বলা যাবে না, ভালো মতো ওই অস্ত্রগুলোকে আনতে হবে। এরপর দেখব ওই অপরাধী কিভাবে আমাদের হাত থেকে বাঁচতে পারে। ওখানে বিদেশি বিভিন্ন অস্ত্র আসবে, ওই খুনিকে শেষ করে দেওয়া তখন আমাদের কাছে কোনো ব্যাপার না, পুরো দেশ আমরা আতঙ্ক সৃষ্টি করব। কিন্তু আমার মনে হয় ওই অপরাধী বসে থাকবে না, আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। আপনি তাড়াতাড়ি কয়েকজন লোকের ব্যবস্থা করুন যারা আমাদেরকে নিরাপত্তা দেবে। আমরা নিরাপত্তাহীন ভুগছি, আমাদের আশেপাশের সবাইকে মেরে ফেলতেছে। ও আমাদেরকেও টার্গেট করবে না, তার কোনো গ্যারান্টি আছে? আপনি একদম ঠিক কথা বলেছেন, আমি ব্যবস্থা করতেছি কালকে থেকে। আর কিভাবে একা একা চলাফেরা করলে হবে না, আমাদের সাথে কয়েকজন লোক রাখতে হবে। আর আমি নিজে যাব ওই অস্ত্রগুলো রিসিভ করার জন্য। এভাবে ঘরে বসে থাকলে চলবে না, আপনিও আসবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সময় মতো চলে আসব। আর আপনি একটু সাবধানে থাকবেন, আমিও সাবধানে থাকার চেষ্টা করব। তখন আশরাফ সাহেব বাসা থেকে বের হয়ে গেলেন প্রিন্সিপালের সাহেব। তখন গাড়িকেও একজন ফলো করতে শুরু করলো। কিছু দূর যেতেই হঠাৎ করে তার গাড়িটার টায়ার পাংচার হয়ে গেল। পিছন থেকে তার গাড়ির টায়ারে কেউ গুলি করে দিয়েছে। এটা দেখার পর প্রিন্সিপাল অনেক বেশি ভয় পেয়ে গেল। সঙ্গে সঙ্গে সে তার পুরো বন্দুক বের করে ফেলল, কিন্তু ততক্ষণে তার পুরো গাড়িটা ঘেরাও করে ফেলেছে কালো মুখোশধারী কয়েকটি লোক মিলে। প্রিন্সিপাল ভীষণ ভয় পেয়ে গেল। মুহূর্তের মধ্যেই তার মুখের মধ্যে কিছু একটা এনে চাপা দিয়ে ধরা হলো। সে তখন চিৎকার করতে শুরু করলো, কিন্তু ওপাশের লোকটা তার চিৎকার শুনতে পেল না। তাকে তুলে নিয়ে যাওয়া হলো। সকাল হতেই প্রিন্সিপাল ঘুম ভেঙে গেল। চারিদিক তাকিয়ে দেখল সে একটি অন্ধকার কক্ষে বন্দি আছে। সে চিনতে পারছে না এই জায়গাটা। তখন হঠাৎ করে সামনের দিকে তাকাতেই দেখতে পেল সামনে শিয়াম বসে আছে। এটা দেখার পর প্রিন্সিপালের আর বুঝতে বাকি রইল না কে এই কাজগুলো করতেছে। সে তখন বলল, শিয়াম, তোমার এত বড় সাহস কি করে হলো? তুমি আমাকে এখানে তুলে নিয়ে এসছো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? আমি তোমার শিক্ষক। কুত্তার বাচ্চা, চুপ করে এখানে বসে থাকবি। তোর এত বড় সাহস, তুই ভার্সিটির মধ্যে মাদক ব্যবসার আড্ডাখানা বানিয়েছিস? তোকে আমি ছাড়বো না, তোকে মারার জন্য এখানে তুলে নিয়ে এসেছি। এই কথা শোনার পর প্রিন্সিপাল ভয় পেয়ে গেল। সিয়াম কিভাবে জানলো সে মাদক ব্যবসার সাথে জড়িত? তখন মনে হলো যে নীলকে যখন ধরে নিয়ে এসেছিল তখন হয়তো নীল সব কিছু বলে দিয়েছে। প্রিন্সিপাল রান্না করতে করতে বলল, দেখো বাবা, আমি ভুল করে ফেলেছি। আমি জানি নীল তোমাকে সব কিছু করে দিয়েছে এবং নীলকে তুমি মেরে ফেলেছ, কিন্তু কথা দিয়েছি আর কোনো দিন এরকম কোনো অন্যায় কাজ করব না। আমি ভুলে অন্যায় কাজের সাথে জড়িত হয়ে পড়েছিলাম। এখন থেকে আর কোনো অন্যায় করব না। এবারের মতো আমাকে ছেড়ে দাও। তুমি আমার সন্তানের মতন, আমি তোমার শিক্ষক। চুপ, একদম চুপ করে এখানে বসে থাকবি। আমি শিক্ষক বলে এতদিন তোকে সম্মান দিয়েছিলাম, কিন্তু এখন আর তোকে কোনো সম্মান করব না। তুই শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই রাখিস না। তোর মতন লোককে মেরে ফেলাটাই উত্তম। তোকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল ভার্সিটির উন্নতির জন্য, কিন্তু সেই দায়িত্ব পালন না করে সেটাকে সুযোগ হিসেবে ব্যবহার করে শিক্ষার্থীদের জীবন ধ্বংস করে দিয়েছিলি, তাই না? এখন আর তোর বাঁচার কোনো উপায় নেই। কি বলছো বাবা? আমি কেন এরকম কাজ করব? আমি সামান্য টাকার লোভে শুধু মাদকের ব্যবসা করেছিলাম, আর কিছুই না। আমাকে ছেড়ে দাও। আমি আর কোনো দিন এরকম কাজ করব না। কথা দিচ্ছি, এখন থেকে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করব। এই সুযোগ অনেক আগেই তোর হাত থেকে ছুটে গেছে। এই সুযোগ আর কোনোদিনও তুই পাবি না। তোকে আজকের পর থেকে এই পৃথিবীর মানুষ চিনবে না। কাল তোর লাশ নিয়ে সবাই আতঙ্কিত হবে। একের পর এক তোদের সবাইকে আমি শেষ করব।
এখন আশরাফ সাহেবের পালা। ওই আশরাফকে যদি খুন না করতে পারি তাহলে আমার শান্তি হবে না, আমার পরিবারের আত্মা কোনোদিনও শান্তি পাবে না। তোর বুদ্ধিতে আমার পরিবারের লোকজনকে মারা হয়েছে। প্রিন্সিপাল বুঝতে পারল সিয়াম সব কিছু জেনে গেছে। এখন সিয়ামের হাত থেকে বাঁচতে হবে, কিন্তু সে কিভাবে বাঁচবে? সিয়ামের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলছে, তখন তার হাত থেকে বাঁচা অসম্ভব। সে তখন সিয়ামের দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, আমি জানি বাবা সিয়াম, আমরা ভুল করে ফেলেছি, কিন্তু বলো তুমি কি চাও? তুমি যেটা চাইবে আমি তোমাকে সেটাই এনে দিব। এরপর তুমি আমাকে ছেড়ে দাও। তোমার পরিবারের লোককে ভুলে মেরে ফেলেছি, তখন আমরা টাকার লোভে পড়েছিলাম। আমি এখন নিজেদের ভুল বুঝতে পেরেছি। তুমি যদি বলো তাহলেই তোমাকে এত টাকা দিব যে টাকায় তুমি সারা জীবন বসে খেতে পারবে। তোমাকে আর কোনো কাজ করতে হবে না। তোমার বাবা যত টাকা ইনকাম করতো তার চেয়ে 1000 গুণ টাকা আমি তোমাকে দিব। এই কথা শোনা মাত্র সিয়াম একটি ধারালো ছুরি নিয়ে আসলো। এসেই প্রিন্সিপালের হাতের আঙুলগুলো এলোপাতাড়ি আঘাত করতে শুরু করলো। প্রিন্সিপাল তখন চিৎকার করতে শুরু করলো। সিয়াম প্রিন্সিপালের গলায় ছুরিটা ধরে বলল, তুই আমাকে টাকা দিতে পারবি, কিন্তু সেই টাকা দিয়ে আমি কি করব? আমার পরিবারের লোকজনকে তো আর কিনতে পারবো না। আমি আমার বাবার ভালোবাসা, মায়ের ভালোবাসা, বোনের দুষ্টুমিকে কিনতে পারবো? তুই তো আমাকে টাকা দিতে পারবি, কিন্তু কোনোদিনও আমাকে শান্তি এনে দিতে পারবি না। আমি যে প্রতিশোধের আগুনে জ্বলছি সেই আগুন থেকে আমাকে বাঁচাতে পারবি না। প্রিন্সিপালের মুখ বন্ধ হয়ে গেল। এখন সে কি বলবে? তার অবস্থা খুবই খারাপ, হাতের আঙুলগুলো কেটে পড়ে গিয়েছে। প্রিন্সিপালের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সিয়াম তখন তার গলার কাছাকাছি ছুরিটা নিয়ে গেল, এরপর বলল, বল আশরাফ সাহেবের পরবর্তী প্ল্যান কি? আমি জানি তুই এ ব্যাপারে সবকিছুই জানিস। যদি সত্যি কথা না বলিস তাহলে তোকে এখানেই শেষ করে দেব। এখনো সময় আছে, সত্যি কথা বলে দে। আমি কিছুই জানি না। আমি এই ব্যাপারে কি বলবো? আশরাফ সাহেব আমাকে শুধু টাকা দিয়ে রেখেছে, এর বাইরে আর কোনো কিছুই জানি না। আমি যদি জানতাম তাহলে অবশ্যই বলে দিতাম। কুত্তার বাচ্চা, তুই কি আমাকে এতটাই বোকা ভাবিস? তোদের ব্যাপারে সব ইনফরমেশন নিয়ে আমি তোকে ধরতে এসেছি, তাই এখনো সময় আছে, সত্যি কথা বলে দে, না হলে এই ছুরির আঘাতে তোর গলা 2 টুকরা হয়ে যাবে। বলছি বাবা, আমাকে মেরো না। আশরাফ সাহেব এই দেশে অস্ত্র নিয়ে আসার প্ল্যান করেছে। আগামীকাল বর্ডারে তার অনেক অস্ত্র আসবে, সেগুলো সে রিসিভ করার জন্য যাবে। ওখানে গেলেই তাকে পেয়ে যাবে। এখন আমাকে ছেড়ে দাও, আমি সত্যি কথা বলে দিয়েছি। হ্যাঁ, তোকে ছেড়ে দেওয়ার জন্যই তো অপেক্ষা করছি, কিন্তু তোকে এভাবে ছাড়বো না। তোকে পৃথিবীর থেকে একদম বিদায় করে দিব। তোর আর কোনো চিন্তা থাকবে না এই পৃথিবী নিয়ে। এটা কি বলছো সিয়াম? তুমি আমার সাথে বেইমানি করতে পারো না। আমি তোমাকে সব সত্যি কথা বলে দিয়েছি। তুমি বলেছিলে সত্যি কথা বললে আমাকে ছেড়ে দেবে, তাহলে কেন এখন এরকম করছো? কিন্তু সিয়াম প্রিন্সিপালের কোনো কথা শুনল না। ছুরিটা চালিয়ে দিল প্রিন্সিপালের গলায়। তার গলা 2 টুকরা হয়ে পড়ে রইল। সিয়াম তখন হাসতে হাসতে তার গলায় ছুরিটি ঢুকিয়ে দিয়ে এরপর বলল, বেইমানি? বেইমানি আমি করিনি, তোরা করেছিস। প্রতিটা মানুষের সাথে বেইমানি করেছিস। প্রতিটা স্টুডেন্ট তোদের জ্বালায় অতিষ্ঠ ছিল, কিন্তু আজ আমি সবাইকে মুক্ত করে দিলাম। আমি জানি আমি অন্যায় করছি, আইন নিজের হাতে তুলে নিয়েছি, কিন্তু তোদের অত্যাচার থেকে সাধারণ শিক্ষার্থীদের মুক্ত করেছি। আমি হয়তো বাঁচব না, আমাকে হয়তো অপরাধের কারণে গ্রেপ্তার করা হবে, কিন্তু আমি আজ অনেক খুশি। আজকে আমি এক অপরাধীকে শেষ করতে পেরেছি। কাল আর বাঁচতে পারবে না আশরাফ, ওর জীবনের শেষ সময় চলে এসেছে। বলতে বলতে সিয়াম সেখান থেকে বেরিয়ে গেল। ওদিকে মাইশা কয়েকটা ইনফরমারকে লাগিয়ে দিয়েছে আশরাফ সাহেবের বিরুদ্ধে। তারা আশরাফ সাহেবের ব্যাপারে জানতে পেরে গেল। আশরাফ সাহেব কালকে চলে যাবেন কয়েকটি মাল রিসিভ করার জন্য। এই ব্যাপারে যখন জানতে পারল মাইশা, তখন সে প্রস্তুতি নিতে শুরু করলো। ওইদিকে তার আরেক চিন্তা সিয়ামকে নিয়ে, কিন্তু সিয়ামের ব্যাপারে কোনো কিছু জানতে পারছে না সে। সিয়াম তাকে কোনো কিছুই বলতে রাজি না। অনেক খুঁজতেছে সকাল থেকে, কিন্তু সিয়ামকে কোথাও খুঁজে পেল না। মাইশা তখন ভীষণ চিন্তায় পড়ে গেল। মনে মনে বলতে লাগলো, সিয়াম, তুমি কেন আমার কথা শোনো না? কেন তুমি আইন নিজের হাতে তুলে নিয়েছো? কেন তুমি আমাকে সুযোগ দিচ্ছ না? আমি এখন তোমাকে কিভাবে বাঁচাবো বলো? আমি যদি আইনকে রক্ষা করতে চাই তাহলে তোমাকে হারাতে হবে, আর যদি তোমাকে ধরতে চাই তাহলে আমার এই স্বপ্নের চাকরিটা ছাড়তে হবে।
তুমি কেন এমন পাগলামি করো? তুমি যদি আমার হাতে প্রিন্সিপালকে ছেড়ে দিতে তাহলে আমি নিজেই তার সর্বোচ্চ সাজা দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রিন্সিপাল স্যারকে সিয়াম মেরে দিয়েছে। আশরাফ সাহেবের বাসায় পাঠিয়ে দেওয়া হলো প্রিন্সিপালের লাশ। আশরাফ সাহেব যখন দেখতে পেলেন তার বাসায় পার্সেল এসেছে, তখন সে পার্সেল খুলে তিনি প্রিন্সিপালের লাশ দেখে ভীষণ আতঙ্কিত হয়ে পড়লেন। তার আশেপাশে সবাইকে মেরে ফেলা হচ্ছে। তিনি তখন চিৎকার দিয়ে তার ম্যানেজার আরিফকে ডাকতে শুরু করলেন। আরিফ তখন আশরাফ সাহেবকে এত চিন্তিত দেখে ভীষণ ভয় পেয়ে গেল। এরপর সামনে যখন প্রিন্সিপালের লাশ দেখল তখন তো আরও বেশি আতঙ্কিত হয়ে গেল। তখন আশরাফ সাহেব রেগে গিয়ে বললেন, আরিফ, সর্বনাশ হয়ে গেছে, কেউ একজন আমার পিছনে লেগে গেছে, এখন ও আমাকে আর বাঁচতে দিবে না। তুমি তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো, কালকে যে অস্ত্রগুলো আসবে সেখানে যাওয়ার জন্য আমাকে প্রস্তুত থাকতে হবে। তুমি আমার সকল লোকজনকে খবর দাও, কালকে আমরা সবাই মিলে সেখানে যাব। যে আমাদের সামনে আসবে তাকে শেষ করে দিতে হবে, কাউকে বাঁচিয়ে রাখলে চলবে না। কিন্তু স্যার এত ভয়ঙ্করভাবে প্রিন্সিপালকে মারতে পারে, সে আমাদেরকে ছেড়ে দেবে আমার মনে হয় না। আপনার ওখানে না যাওয়াই উত্তম, কারণ ওখানে গেলে আপনাকে সে ধরে ফেলতে পারে। যদি আপনার কোনো ক্ষতি করে দেয়, আপনি থাকেন, আমরা ওই দিকটা ব্যবস্থা করে নিব। তুমি কি বলতে চাইছো আরিফ? আমি একটা সাধারণ অপরাধীর ভয়ে এখানে বসে থাকবো? আমাকে ওখানে যেতেই হবে। আমি কিছুতেই আমার মালগুলো এভাবে ছেড়ে দিতে পারি না। তুমি জানো আমার 20 কোটি টাকার মাল কালকে আসবে, যদি কোনো কারণে সেটা আটকে যায় তখন আমার সব কিছু শেষ হয়ে যাবে। কিন্তু স্যার, আপনি তো নিজের নিরাপত্তার কথা চিন্তা করেন। যে লোকটি এভাবে মানুষকে খুন করতে পারে সে কি বসে থাকবে? প্রিন্সিপালের কাছ থেকে হয়তো কালকের ব্যাপারে সব কিছু জেনে গেছে। আমি জানি, আর সেই জন্যই তো বলতেছি তুমি আমার যত লোকজন আছে সবাইকে খবর দাও, কাউকে ছাড়বো না। কালকে তুমি তাড়াতাড়ি সবাইকে নিয়ে আসো, সবাইকে রেডি হয়ে থাকতে বলবে। কালকে আমরা সবাই মিলে একসাথে যাব, যে সেখানে আসবে তাকে শেষ করব। আরিফ তখন তাড়াতাড়ি চলে গিয়ে আশরাফের যত লোক ছিল সবাইকে রেডি হতে বলল। সবাই বন্দুক নিয়ে প্রস্তুত হয়ে গেল কালকের জন্য। ওইদিকে সিয়াম সাব্বির সহ তার গ্রুপের সকল সদস্যকে বলল রেডি থাকার জন্য। কালকে হয় সে মরবে, না হলে আশরাফকে মারবে। আশরাফকে সে কালকে ছাড়বে না, এটা প্ল্যান করেই নিয়েছে। ওদিকে মাইশাও তার ফোর্স নিয়ে প্রস্তুত হয়ে গেল। সে জানে না সিয়াম যে কালকে সেখানে যাবে। মাইশা মনে মনে ভাবল সিয়ামকে এই ব্যাপারটা না জানানোই ভালো, কারণ সিয়ামকে জানালে সিয়াম সেখানে চলে যেতে পারে। তাই সে ভাবল সিয়ামকে সেখানে না নিয়ে যাওয়াটাই ভালো। সেজন্য সে লুকিয়ে প্ল্যান করতে শুরু করলো। এদিকে আমি বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর যখন আপুর সামনে পড়লাম, আপু তখন আমাকে টেনে নিয়ে গিয়ে তার সামনে বসালো। আমি আপুর এরকম অবস্থা দেখে তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার আপু, তুমি আমাকে এভাবে টেনে নিয়ে বসালে, কি হয়েছে? ভাই, আমি তোকে কিছু কথা বলতে চাই। আমি জানি তুই আমার কথাটা রাখবি। আমি অনেক আশা নিয়ে তোকে কথাগুলো বলছি। কথা দে ভাই, আমার কথাগুলো রাখবি। আপু, তুমি এরকম করে কথা বলছো কেন? তুমি জানো আমি তোমার কথা কোনোদিনও ফেলি না, এরপরও তুমি কেন এরকম করে বলছো? তোমার এরকম কথা আমি কষ্ট পাই, সেটা কি তুমি বুঝতে পারো না? আমি জানি আমার ভাইটা আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু দেখ ভাই, তুই মাইশাকে জেনে বুঝে কষ্ট দিচ্ছিস। সে তোকে সত্যিই ভালোবাসে। তার পরিবারের লোকজনের সাথে আমার কথা হয়েছে, তাদের কোনো আপত্তি নেই। আমরা চাই তোদের বিয়েটা দিয়ে দিতে। তোর বিয়েতে কোনো আপত্তি আছে? আমি আপুর কথা শুনে আপুকে কি বলবো কিছুই বুঝতে পারছি না। মাইশার পরিবারের লোকজন রাজি, এখন আমি কি করব? আমি তখন আপুকে বললাম, আপু, আমি তাকে ভালোবাসি, কিন্তু তুমি তো জানো আমি কি কাজ করছি। কালকে আশরাফকে শেষ করে দেওয়ার একটা প্ল্যান আছে। যদি তাকে শেষ করতে পারি তাহলে আমি তাকে বিয়ে করব, কথা দিচ্ছি। আমার কোনো আপত্তি নেই, আমিও তাকে ভালোবাসি, কিন্তু আমি তাকে আমার এই অনিশ্চিত জীবনের সাথে জড়াতে চাইছি না। ভাই, তুই যা করবি সাবধানে করবি। আমি সেদিন তোকে কথাটা বলি কত বড় ভুল করেছি এটা আমি এখন বুঝতে পারছি। আমি তোকে হারাতে পারবো না ভাই। আমার তো সব কিছু শেষ হয়ে গেছে। এখন তুই আমার একমাত্র আপনজন। তুই যদি হারিয়ে যাস তাহলে যে আমি বাঁচতে পারবো না ভাই। আপু, সবকিছু শেষ হয়ে গেছে, এখন তুই এরকম কথা বলবি না প্লিজ। আমি জানি এই কাজটা শেষ করতে পারবো। সবাইকে শেষ করে দিয়েছে যখন, তখন এই শেষ প্রতিশোধটা আমাকে তুই নিতে দে। তুই শুধু আমার জন্য দোয়া করবি, দেখবি আমি এই কাজটাতে সফল হব। আপু তখন আমাকে জড়িয়ে ধরলো। আমি আপুকে সান্ত্বনা দিয়ে চলে আসলাম প্ল্যান করার জন্য। কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। আর রাতে ঘুমাতে পারলাম না, কারণ প্রতিশোধের আগুন আমাকে এখন ঘুমাতে দিচ্ছে না।
পরের দিন সকাল হতেই আমি সাব্বির এবং আমার টিমের সবাইকে নিয়ে বেরিয়ে পড়লাম বর্ডারের উদ্দেশ্যে। যে জায়গা দিয়ে মাল আসবে সেই জায়গায় পৌঁছালাম। সন্ধ্যার সময় মাল আসবে, কিন্তু আমরা সকাল থেকে প্রস্তুতি নিতে শুরু করলাম, তাকে আজকে শেষ করবই। ওদিকে মাইশা তার ফোর্স নিয়ে দুপুরের দিকে সেখানে চলে আসলো। এসে প্রস্তুতি নিতে শুরু করলো। আশরাফ সাহেবের লোকজনও প্রস্তুত, তারা বিকেলের দিকে এখানে চলে আসবে, প্রস্তুতি নিতে শুরু করলো। তখন সিয়াম কিছুটা দূরে চলে গেল, কারণ সে জানে না এখানে মাইশা আসবে। বিকেলের দিকে আশরাফ সাহেব বিশাল একটি গাড়ি বহর নিয়ে আসলেন। 20টা গাড়ি এসেছে, সব গাড়িতে লোকজন ভর্তি, সবার হাতেই বন্দুক। এটা দেখার পর মাইশা কিছুটা থমকে গেল। এত লোকজন আসবে এটা সে ভাবতেও পারেনি, কিন্তু আজকে যে করেই হোক এদেরকে শেষ করতেই হবে। সেজন্য সে বর্ডার গার্ড বাংলাদেশের কিছু সদস্যকে নিয়ে আসলো। যত সময় যাচ্ছিল সবার মনের উদ্দীপনাটা বাড়ছিল। আজকে আসল অপরাধীকে ধরার দিন। একটা মুখোশের আড়ালে থাকা সন্ত্রাসীকে আজ সবার সামনে ধরা হবে। সন্ধ্যা নামতেই আশরাফ সাহেবের লোকজন মাল নিয়ে আসতে শুরু করলো। তখন সাব্বির এবং সিয়াম মিলে আক্রমণ করলো। মাইশা বুঝতে পারেনি সাব্বির এবং সিয়াম আগে থেকেই এখানে আছে। যখন সিয়ামকে দেখতে পেল তখন সে অনেক বেশি অবাক হয়ে গেল। সে সামনের দিকে এগিয়ে আক্রমণ শুরু করলো। আশরাফ সাহেবের লোকজন নিজেদের মাল বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আশরাফ সাহেবের লুকিয়ে পড়লেন গাড়ির আড়ালে। তিনি ভাবতেও পারেনি এভাবে তার উপরে আক্রমণ করা হবে। দুই দিক থেকে আক্রমণ চলতেছে, এখন কোন দিক দিয়ে পালাবে সেটা চিন্তা করছিলেন। কিন্তু এই মালগুলো ছেড়ে দেওয়া যাবে না, তার এত টাকার মাল কিছুতেই এদের হাতে ছেড়ে দিতে পারবেন না তিনি। যখন তিনি সিয়ামকে দেখলেন তখন তার আর বুঝতে বাকি রইল না এই কাজগুলো সিয়াম করতেছে। তখন তিনি বন্দুক হাতে নিয়ে লুকিয়ে প্রস্তুতি নিতে শুরু করলেন। আজকে সিয়ামকে তিনি মারবেনই। সিয়ামও অপেক্ষা করছিল কখন আশরাফ সাহেবকে দেখবে আর তার উপরে আক্রমণ করবে। যখনই গাড়ির দিকে আশরাফ সাহেবকে দেখতে পেল তখন সে দৌড়ে আশরাফের দিকে যেতে শুরু করে। সেই সুযোগ আশরাফ সাহেব সিয়ামের হাতে গুলি করে দিলেন। সিয়াম হাতে থেকে বন্দুক পড়ে গেল। যখন মাইশা দেখতে পেল সিয়ামের হাতে গুলি লেগেছে তখন সে চিৎকার করে সেই দিকে যেতে শুরু করল। সিয়াম গিয়ে আশরাফ সাহেবের গলা চেপে ধরল। তার হাতে গুলি লেগেছে, কিন্তু তাকে দেখে সেটা বোঝাই যাচ্ছে না। আশরাফ সাহেবের সাথে ধস্তাধস্তির সময় আশরাফ সাহেব সিয়ামের বুকে গুলি করে দিলেন। সিয়াম তবুও গলা চেপে ধরল মাটির সাথে। মাইশা এসেছে, এসে সিয়ামকে ধাক্কা দিতে শুরু করলো। সিয়ামকে চিৎকার করে বলল, সিয়াম পাগলামি করো না, এই লোকটাকে আমার কাছে ছেড়ে দাও, আমি ওকে নিয়ে শাস্তি দেবো। তুমি প্লিজ এই লোকটাকে মেরো না, আমার হাতে তুলে দাও। ম্যাডাম আপনি সরে যান, আজ আমার হাত থেকে এই লোকটাকে কেউই বাঁচাতে পারবে না। ও আমার পরিবারকে শেষ করে দিয়েছে। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো ও আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ও লাশ যতক্ষণ না দেখছি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। সিয়াম পাগলাম করো না, ছেড়ে দাও বলছি। আমার কথা শোনো সিয়াম, এমন করো না। এই লোকটা মারা গেলে তুমি বিপদে পড়ে যাবে। তুমি এই লোকটাকে আমার হাতে ছেড়ে দাও, ওর ফাঁসি হবে। আমি কাউকে বিশ্বাস করি না, আমি নিজে এই লোকটাকে শাস্তি দিব, না হলে আমার পরিবারের লোকজনের আত্মা কখনো শান্তি পাবে না। এই লোকটার মরামুখ আমি দেখব। মাইশা অনেক চেষ্টা করলো কিন্তু সিয়ামকে সরাতে পারল না। আশরাফ সাহেবের দম বন্ধ হয়ে আসলো। একসময় নিঃশ্বাস নিতে না পেরে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করলেন। সঙ্গে সঙ্গে সিয়াম আশরাফ সাহেবের বুকে লুটিয়ে পড়ল। তখন মাইশা সাথে সাথে চিৎকার করে সিয়ামকে জড়িয়ে ধরল। এরপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। সাব্বির এবং বাকি সদস্যরা মিলে পুলিশের মালগুলো জব্দ করলো। এরপর সেগুলো নিয়ে যাওয়া হলো সরকারি অফিসে, আর মাইশা সিয়ামকে নিয়ে গেল হসপিটালে। আমি কান্না করছি ডাক্তারের সামনে বসে, এখন রক্তের ব্যবস্থা করতে হবে। দিশা আপু এই কথা শোনার পর তাড়াতাড়ি চলে আসলেন। তিনি যখন নিজের ভাইয়ের এই অবস্থা দেখলেন তখন কান্না করতে শুরু করলেন। দিশা আপুর রক্তের গ্রুপ সিয়ামের রক্তের গ্রুপের সাথে ম্যাচ করে, সেজন্য দিশা আপু রক্ত দিলেন। এরপর আমার কাছে সে কান্না করতে শুরু করলেন। আমিও তখন তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপু এমন করে কান্না করবেন না প্লিজ, সিয়ামের কোনো ক্ষতি হবে না, ও আমার ভালোবাসা, ও এভাবে শেষ হয়ে যেতে পারে না। কিন্তু তুমি নিজেও কান্না করতেছো মাইশা, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ। আমার ভাইয়ের কিছু হলে আমি বাঁচবো না। আমার একমাত্র আপনজন এখন আমার ভাই, আমার ভাইয়ের কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো মাইশা? আমি আর আব্বু একে অপরকে জড়িয়ে ধরে কান্না করছি। আমার বাবা মাও সেখানে চলে এলেন। আব্বু আম্মুকে আমি খবর দিয়েছি, কারণ এখন আমাদের মানসিক সাপোর্টের প্রয়োজন। একটু পর ডাক্তার বেরিয়ে আসলেন। আসার পর বললেন গুলি বের করা হয়েছে,
কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে, কিন্তু আমি শান্ত হতে পারলাম না। যতক্ষণ না পর্যন্ত তার কণ্ঠ শুনছি ততক্ষণ পর্যন্ত নিজেকে কিভাবে শান্ত করব। আমি একটা উকিল ঠিক করে রাখলাম ফোন দিয়ে, কারণ আমি বাধ্য, এখন আমার সিয়ামকে গ্রেফতার করতেই হবে। উকিলকে সব কিছুই বললাম। এরপর তিনি সিয়ামের জামিনেরও ব্যবস্থা করলেন। সিয়ামের যখন জ্ঞান ফিরল তখন আমি তার কাছে গেলাম। তাকে বললাম, কেন করলে সিয়াম এমন? তুমি কেন আমার কথা শোনো না? তুমি কি বুঝতে পারছো না তোমার এমন পরিস্থিতিতে আমাকে কতটা কষ্ট দিচ্ছে? তোর প্রতিটি আঘাত আমার বুকে এসে লাগে, সেটা কি তুমি বুঝতে পারো না? ম্যাম, আপনি আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন না। আমি জানি আপনি আমাকে গ্রেপ্তার করার জন্য এখানে এসেছেন। আমাকে গ্রেপ্তার করুন, আমি প্রস্তুত আছি। এই কথা শোনার পর আমি তার গলা টিপে ধরলাম, বললাম, নিজেকে কি মনে করিস তুই? তোর সাথে ভালো ব্যবহার করে বলে যা ইচ্ছে তা করে বেড়াবি? আজকে তুই আমাকে বিয়ে করবি, আর আমি তোর জামিনের ব্যবস্থা করেছি। তুই কোনো ভালো মানুষকে মারিসনি, বরং একটা অপরাধীকে মেরেছিস। আমি আগে থেকে এই উকিলের সাথে কথা বলে রেখেছি, আর যদি তুই আমাকে বিয়ে না করিস তাহলে সত্যি সত্যিই তোকে গুলি করে মেরে ফেলবো, দেখিস। আমাদের কর্মকাণ্ড দেখছিলেন আর মুচকি মুচকি হাসছিলেন। আমি তখন তাকে জড়িয়ে ধরে বললাম, আরে ম্যাম, আপনি কি বলছেন? আপু দাঁড়িয়ে আছে, এটা কি ভুলে গেছেন? শুধু আমি না, এখানে মাইশার বাবা মা দুজনেই আছেন। তোমাদের আর এইভাবে রাখা যাবে না। তোমাদের দুজনকে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিতে হবে দেখছি। নিশাপুর কথায় আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম। আমি সিয়ামের কাছ থেকে উঠতে যাব, তখন সিয়াম আমাকে শক্ত করে জড়িয়ে ধরল। আমি তখন তাকে ছাড়িয়ে বাবা মার কাছে গেলাম। আব্বু আমার এই অবস্থা দেখে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, বিশ্বাস করো মা, এই দিনটা দেখার জন্য আমরা কতদিন থেকে অপেক্ষা করেছি। আমাদের মেয়ে একটা ভালো ছেলের সাথে নিজের জীবনে জড়িয়ে নেবে। আমরা সেটা দেখার পর শান্তিতে মৃত্যুবরণ করব। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে আমাদের কাছে? আব্বু, তুমি সবসময় বাজে কথা বলো। তুমি এখন এই কথা বললে কেন? তুমি জানো না এই কথা শোনার পর আমার মন খারাপ হয়ে যায়? তুমি প্লিজ এমন কথা বলবে না। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, আর আমি তোমাদের সুখের জন্য এই সব কিছু করতে পারি। আর সিয়ামকে আমি ভালোবাসি। আবু তখন আমাকে জড়িয়ে ধরলেন। 3 দিন পর সিয়ামকে বাসায় নিয়ে যাওয়া হলো। আমার আর তর্সই ছিল না সিয়ামকে বিয়ে করব, কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে। 10 দিন পর আমাদের বিয়ের ব্যবস্থা করা হলো। খুনসুটির মধ্যে এই 10টা দিন কেটে গেল। আজকে আমার বিয়েও হয়ে গেল। বাসর ঘরে বসে আছি আমি, এখনো সিয়াম আসছে না। এটা দেখার পরে ভীষণ রাগ হলো আমার। এতক্ষণে তো এসে যাওয়ার কথা। রাত 12টার দিকে সিয়াম চুপি চুপি ঘরে ঢুকলো। আমি তখন দৌড়ে উঠে তার কলার চেপে ধরলাম। এই ছেলে, এতক্ষণ কোথায় ছিলে? আরে ম্যাডাম, এখানে এসে গুন্ডামি করবেন নাকি? এখন আপনি আমার বউ, এখন আপনি কোনো পুলিশ কমিশনার না। আমি বাইরে যেমন কমিশনার, ঘরেও তোমার কমিশনার। তাই আগে জবাব দাও, কোথায় ছিলে? এতদিন পর বিয়ে করেছি, আর এটা আমার জীবনের প্রথম বিয়ে। বন্ধুরা কিরকম চেপে ধরেছিল চিন্তা করে দেখো। তাদের হাত থেকে ছুটতে ছুটতে অনেক দেরি হয়ে গেছে। তার মানে কি তুমি কি আমার পরেও আবার বিয়ে করবে? আরো বিয়ে করবে? যেভাবে বলছো প্রথম বিয়ে। যদি আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের কথা জীবনেও চিন্তা করো তাহলে খুন করে দিব বলে দিলাম। আমি তোমার প্রথম এবং শেষ ভালোবাসা, এইটা তুমি খুব ভালো করেই মনে রাখবে। আমি তখন মাইশাকে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ ম্যাডাম, এটা তো আমি খুব ভালো করে জানি। আপনি আমার প্রথম এবং শেষ ভালোবাসা। আপনাকে ছাড়া কোনো মেয়েকে দেখে আমার অনুভূতি হয় না। আপনাকে প্রথম দেখার পর নিজের মনের ভিতর কি অনুভূতি হয়েছিল হয়তো সেটা কোনোদিন কাউকে বলে বোঝাতে পারবো না, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে সেটা স্বীকার করতে পারিনি। আর স্বীকার করছি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। মাইশা আমার কথা শোনার পর কান্না করতে শুরু করলো। সে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। হয়তো এতদিনের জমানো কষ্টগুলো আজ তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে। আমি তাকে বাধা দিলাম না। সে কান্না করলো কিছুক্ষণ, এরপর ধাক্কা দিয়ে আমাকে বিছানায় ফেলে দিল। আমার বুকের উপর উঠে বলল, এই দিনটার জন্য আমি কতদিন থেকে অপেক্ষা করেছি। আজ আর দেরি করব না। আজকে থেকে আমাদের নতুন জীবনের সূচনা করব। সিয়াম, জানো আমার অনেক স্বপ্ন। আমার একটা ছোট্ট বাবু হবে, সে সারাদিন আমার সাথে দুষ্টমি করবে। বলে সে লজ্জায় আমার বুকে মুখ লুকাল। আমি তখন তাকে বললাম, বাবু হতে গেলে তো অনেক পরিশ্রম করতে হয়। আপনি কি সে পরিশ্রম করার জন্য প্রস্তুত আছেন কমিশনার ম্যাডাম? আমি কি তোমাকে বাধা দিয়েছি সেই পরিশ্রম করতে? আমি তো রাজি আছি আমার পিচ্চি বর। এই কথা বলতেই সে আমার ঠোঁটজোড়া দখল করে নিল। আর যেটা আপনারা কি করবেন, বাকিটা ইতিহাস হয়ে থাকলো। আমাদের ভালোবাসা এভাবেই চলতে থাকুক। অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিবেন না। যেখানে অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন। গল্পের কাহিনীতে অনেক সময় মিথ্যা গল্প সাজানো হয়, কিন্তু বাস্তবে এমন বহু ঘটনা ঘটেছে যেখানে দায়িত্বশীলরা নিজেদের দায়িত্বে অবহেলা করছে। যদি প্রতিটি মানুষ নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে দেশের পরিস্থিতি আরো উন্নত হবে। অযোগ্য লোকরা যখন দায়িত্বে বসে যায় তখন দেশ ধ্বংস হয়ে যায়।
আমাদের উচিত যোগ্য লোককে সব জায়গায় বসানো, উপযুক্ত লোককে তার উপযুক্ত সম্মান দেওয়া। এতে করে আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের দেশ সুন্দর হবে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।